হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পুরনো মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। ৮, প্রদীপের খোঁজ। প্রথমে কিছুক্ষণ গাঁইগুঁই করল সার্জেন্ট ড। শেষে আমার পীড়াপিড়িতে কেসটাকে প্রাইভেট হিসাবে নিতে নিমরাজি হলো। তবে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, অবস্থা বেগতিক দেখলে হেডকোয়ার্টারে অবশ্যই রিপোর্ট দেবে সে। এর চেয়ে বেশি কিছুতে তাকে রাজি করানো যাবে না বুঝতে পেরে মেনে নিলাম শর্তটা। তারপর তাকে নিয়ে গেলাম স্টাডিতে। মার্গারেট আর মিস্টার করবেক এসে পড়লেন কিছুক্ষণের মধ্যে। শান্ত সতর্কভাবে পুরো ঘটনার বর্ণনা দিলেন করবেক। ব্যাপারটা চমৎকৃত করল আমাকে। জানা না থাকলে বোঝা কঠিন কিছু গোপন করছেন ভদ্রলোক। বললেন সবই, কিন্তু প্রদীপগুলোর পিছনে যে রহস্য আছে তা ঠিকই এড়িয়ে গেলেন। শুনে মনে হতে পারে ৮-১০টা সাধারণ চুরির মতোই ঘটনা এটা। মক্কেলের কথা শেষ হতেই ড বলল, পট নাকি দাঁড়িপাল্লা, সেটাই এখন প্রশ্ন। মানে? ভ্রু কোঁচকালেন করবেক। ভদ্রলোকের দিকে তাকিয়ে হাসল ড। বার্মিংহামের পুরনো চোরেদের একটা প্রবাদ বললাম। সেই আমলে ছোট ছোট অসংখ্য মেটাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। সোনা আর রূপোর কারিগররা সবার কাছ থেকে ওই দুই ধাতুর জিনিস কিনত। জিনিসটা চোরাই না বৈধ তা নিয়ে মাথা ঘামাতো না। একটাই প্রশ্ন শুধু করতো ওরা, পট নাকি দাঁড়িপাল্লা। মানে জিনিসটা অক্ষত রাখতে হবে নাকি গলিয়ে ফেলতে হবে। সারাক্ষণই আগুনের উপর মেল্টিং পট দিয়ে রাখতো ওরা। গলাতে হলে সঙ্গে সঙ্গে ওটাই ফেলে দিত জিনিসটা। আর যদি বৈধ মাল হয় তাহলে চড়াতো দাঁড়িপাল্লায়। আজকাল অবশ্য বার্মিংহামের সেই কারিগরেরা আর নেই, তবে সোনা গলবার মতো অন্য জায়গা আছে। আমাদের এখন জানা দরকার চোরটার মতলব কি। সে কি আপনার প্রদীপগুলো গলিয়ে বিক্রি করবে, নাকি যেমন আছে তেমনই রেখে আর্টিফ্যাক্ট হিসেবে বিক্রি করবে? আচ্ছা, আপনি ছাড়া আর কেউ ওগুলো চিনতে পারবে? না। ওগুলোর মতো আর কোনো প্রদীপ পাওয়া যাবে? আমার তো মনে হয় না। মাথা নাড়লেন করবেক। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যেতে পারে। হুম, জিনিসগুলো ইউনিক। ব্রিটিশ মিউজিয়ামের কোনো অভিজ্ঞ সদস্য বা আর্ট ডিলার কিংবা মিস্টার ট্রেলির মতো শৌখিন সংগ্রাহকরা নিশ্চয়ই প্রদীপগুলোর শৈল্পিক মূল্য বুঝতে পারবে। অবশ্যই। মাথায় একটু বুদ্ধি থাকলেই যে কেউ বুঝবে জিনিসগুলো মূল্যবান। সার্জেন্টের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তাহলে ওগুলো অক্ষত থাকার একটা সম্ভাবনা আছে। দরজা জানালা বন্ধ থাকার মানে হচ্ছে হোটেলের কোনো সুযোগ সন্ধানী বয় বেয়ারা বা চেম্বারমেড ওগুলো চুরি করেনি। যে করেছে সে বিশেষভাবে ওগুলোর জন্যই এসেছিল। একজন প্রফেশনাল চোর। এমন লোক ওগুলো ধ্বংস করে দাম কমাবে না। যারা এই ধরনের কেনাবেচা করে তাদের সঙ্গে যোগাযোগ করেই প্রদীপগুলো উদ্ধার করা যাবে। সামান্য কাজ, স্কটল্যান্ড ইয়ার্ডকে না জানালেও চলে। তার মানে কেসটা প্রাইভেটভাবে নিতে কোনো অসুবিধা নেই আমার। চুরিটা কিভাবে হয়েছে সেটা বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করলেন করবেক। না। মাথা নাড়ল ড। প্রফেশনাল চোরেদের অনেক রকম কৌশল থাকে, সেগুলো আমাদের জানবার কথা না। লোকটা ধরা পড়লে হয়তো জানা যাবে। তখন দেখবেন ব্যাপারটা আসলে পানির মতো সরল ছিল। বিরক্ত দেখালো করবেককে। বললেন, দেখুন সার্জেন্ট, ব্যাপারটা মোটেই সরল নয়। দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ারপ্লেস ছিল বটে, তবে সেটা ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে কবে যেন। আমার হোটেল রুমে কোনো ভেন্টিলেটরও ছিল না। লোকটা তাহলে ঢুকলো কি করে? বেরুলোই বা কিভাবে? তাছাড়া রাতে আমি একবারও রুম ছেড়ে বেরোইনি। চুরিটা করলো কখন চোরটা? শান্ত হন মিস্টার করবেক, বাধা দিয়ে বলল মার্গারেট। এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। প্রদীপগুলো শীঘ্রই পাওয়া যাবে। মুখ গম্ভীর করে ওর দিকে তাকালো ট। আপনাকে খুব নিশ্চিত মনে হচ্ছে মিস্টার এলনি? কারণটা কি? কি জানি, কাঁধ ঝাঁকালো মার্গারেট। আমার মন বলছে ওগুলো পাওয়া যাবে। হুম, বলে আমার সঙ্গে দৃষ্টি বিনিময় করলো ড। তারপর করবেকের দিকে ফিরল।
ভদ্রলোক গতকাল কি করেছেন না করেছেন তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করল। প্রদীপগুলোর বর্ণনা লিখে নিল। শেষে চলে গেল তদন্ত করতে। করবেকও বিদায় নিলেন। যাবার আগে বলে গেলেন, হাতের টুকটাক কাজ শেষ করে সন্ধ্যায় ফিরে আসবেন। রাতটা ট্রেলনি হাউসেই কাটাবেন। দিনের বাকি সময়টা মার্গারেটকে খুব প্রাণচঞ্চলভাবে কাটাতে দেখলাম। প্রদীপের ব্যাপারে ওর দুশ্চিন্তা আছে বটেই, তবে কাজকর্মে সেটার কোনো প্রতিফলন দেখতে পেলাম না। দুজনে মিলে মিস্টার ট্রেলনির সংগ্রহগুলো পরীক্ষা করলাম আমরা। করবেকের কথা থেকে মার্গারেটের বাবার মিশরপ্রীতির গভীরতা আঁচ করতে পেরেছি, তাই আর্টিফ্যাক্টগুলো নতুন আলোয় দেখতে শুরু করলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম মানুষটা কতটা শ্রম, সময় আর আন্তরিকতা ঢেলে দিয়েছেন তার সংগ্রহের পিছনে। পুরো বাড়িটাই যেন অ্যান্টিক আর্টের এক বিশাল জাদুঘর। প্রাচীন মিশরীয় কফিন বা সার্কোফেগাস থেকে শুরু করে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিভিন্ন রকমের কিউরিও ভর্তি ক্যাবিনেট সাজিয়ে রাখা হয়েছে মিস্টার ট্রেডনির কামরা, হলঘর, এমনকি সিঁড়ির ল্যান্ডিংয়েও। এই অমূল্য সংগ্রহ দেখে যে কেউ শিল্পবোধধারী চোখ চকচক করে উঠবে। মার্গারেট আমার সঙ্গে আছে। প্রতি মুহূর্তে ওর মধ্যেও আগ্রহ বাড়ছে অ্যান্টিকগুলোর প্রতি। প্রাচীন অ্যামিউলেট ভর্তি একটা ক্যাবিনেট দেখা শেষে ও বলল, শুনে অবাক হবে, আজ পর্যন্ত এসব জিনিসের দিকে ফিরেও তাকাইনি আমি। বাবা অসুস্থ না হলে হয়তো তাকাতামও না, কিন্তু এখন কেন যেন প্রচণ্ড টানছে আমাকে জিনিসগুলো। শরীরে একজন সংগ্রাহকের রক্ত বইছে বলেই কিনা জানি না, আগে কখনো এমন টান অনুভব করিনি। অবাক ব্যাপার না? হাসলাম আমি। কি জানি। ঘুরে ঘুরে এক একটা রুম আর প্যাসেজে রাখা কিউরিওগুলো দেখতে থাকলাম আমরা। সংখ্যায় অনেক। ঠিকমতো পরীক্ষা করতে গেলে দিনের পর দিন কেটে যাবে। কিছু কিছুর ওপর তাই নজর বুলিয়ে সন্তুষ্ট থাকলাম। যেগুলো ব্যতিক্রম দেখায় সেগুলোই শুধু দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে। হলঘরে রাখা একটা ইস্পাতের ফ্রেমওয়ার্ক দৃষ্টি আকর্ষণ করলো আমার। মার্গারেট জানালো, ওটা দিয়ে সার্কোফেগাসের ভারী পাথরের ঢাকনা সরানো হয়। জিনিসটার সঙ্গে চাকা লাগানো আছে। ওটা নিয়ে কয়েকটা রুমে গেলাম আমরা। প্রাচীন কফিনগুলোর ডালা সরিয়ে দেখলাম, বেশিরভাগই খালি। নজর দিলাম তাই ভিতরের হায়ারোগ্লিফিক্সগুলোর উপরে। মার্গারেট দেখলাম অনেক কিছু জানে ছবিতে লেখা ওইসব বর্ণ সম্পর্কে। গত 1 বছরে মিস্টার ট্রেলনি শিখিয়েছেন ওকে। ওর স্মৃতিশক্তি ভালো, কিছুই ভোলেনি। আমাকে সাহায্য করলো পাঠোদ্ধারে। তবে বিশেষ কিছু জানতে পারলাম না। তবে সময়টা চমৎকার কাটলো। প্রাচীন মিশরের পুরাকীর্তি নিয়ে গবেষণা করতে করতে সময়ের কথা ভুলে গেলাম আমরা। ভুলে গেলাম বাড়িতে বিরাজ করতে থাকা অজানা আতঙ্ক আর রহস্যের কথা। মিস্টার ট্রেলনির কামরায় মোট 3টে সার্কোফেগাস আছে। ওগুলোই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে হলো আমার কাছে। এর মধ্যে নাম না জানা গাঢ় রঙের পাথরের তৈরি একটা, দ্বিতীয়টা তৈরি হয়েছে লোহিতাশ্ম দিয়ে, শেষটা আয়রন স্টোনের। হায়ারোগ্লিফিক্স আছে সবকটায়, তবে তৃতীয়টার লেখাগুলো আরগুলোর চেয়ে একেবারেই ব্যতিক্রম। হলদে খয়েরি রঙের একটা কালিতে লেখা হয়েছে ওটা। জল করছে এত বছর পরও। মেক্সিকান অনিক্সের সঙ্গে মিল পাওয়া যায়। পার্থক্য শুধু এটুকুই যে পাক খাওয়ার জায়গাগুলো ঠিকমতো চিহ্নিত করা হয়নি। কয়েক জায়গায় প্রায় স্বচ্ছ উজ্জ্বল প্রলেপও আছে। পুরো সার্কোফেগাসটাই ঢাকনার ভিতর বাহির সহ ক্ষুদ্রাতিক্ষুদ্র হায়ারোগ্লিফিক্সে ভর্তি। সংখ্যায় এত বেশি যে গোনা সম্ভব নয়। লেখাগুলো আয়রন স্টোনের হলদেটে গায়ে ফুটে আছে জল করে। কফিনটা আকারেও বেশ বড়, প্রায় 9 ফুট, চওড়ায় 1 গজের মতো। ভিতর ও বাইরের দিকটা একেবারে মসৃণ, কোনা টোনা নেই একটাও। সর্বনাশ, বলে উঠলাম আমি। এটা নিশ্চয়ই কোনো দানবের জন্য তৈরি করা হয়েছিল। কিংবা দানবীর জন্য, বলল মার্গারেট। ভ্রু কুঁচকে তাকালাম ওর দিকে। হঠাৎ দানবীর কথা মনে হলো কেন? এমনি, হাসলো মার্গারেট। সব খালি পুংলিঙ্গে শুনতে ভালো লাগছিল না। সার্কোফেগাসটার দিকে ইঙ্গিত করলাম। এটার বিষয়ে কিছু জানা আছে তোমার? হুম। জিনিসটা দেখে প্রথম দিনই আমার কৌতূহল হয়েছিল, তাই ওটার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম বাবাকে। তিনি বললেন, ওটার গল্প কোনো একদিন তোমাকে শোনাবো মা, তবে আজ নয়, এখনো সময় হয়নি। যেদিন হবে সেদিনই শোনাবো তোমাকে সেই আশ্চর্য কাহিনী।
কথাটা শুনে গা শিরশির করে উঠেছিল। বাবাকে প্রশ্ন করেছিলাম, কবে সেই সময় আসবে? জবাবে তিনি বললেন, আসবে, খুব শীঘ্রই সময় আসবে। যদি বেঁচে থাকি, এই গল্প তুমি শুনতে পাবে নিশ্চয়ই। বাবার বলার ভঙ্গিটা এত ভয় পাইয়ে দিয়েছিল যে পরে আর কখনো ওটার কথা জিজ্ঞেস করবার সাহস হয়নি। একটু আশার আলো দেখতে পেলাম। মিস্টার ট্রেলনি নিশ্চয়ই কোনো কারণ ছাড়া সার্কোফেগাসটা নিজের শোবার ঘরে রাখেননি। কিছু একটা রহস্য আছে এটার মধ্যে। নিজের মেয়ের কাছেও গোপন রেখেছেন তা। পুরো রহস্যটার সঙ্গে জিনিসটার সম্পর্ক থাকা অসম্ভব কিছু না। ঠিক করলাম, পরে এ বিষয়ে আরো খোঁজ খবর নিতে হবে। সার্কোফেগাসটার পাশে সবুজ পাথরে গড়া একটা নিচু টেবিল আছে। ভিতরে লাল শিরা, অনেকটা ব্লাডস্টোনের মতো। পায়াগুলো শেয়ালের পায়ের আদলে করা হয়েছে। প্রতিটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটা করে সোনালি সাপ। ওটার ওপর রাখা হয়েছে একটা অদ্ভুত সুন্দর বাক্স। পাশ থেকে আকৃতিটা ঠিক একটা সপ্তভুজের মতো। গোড়াটা গাঢ় সবুজ, উপর দিকে ধীরে ধীরে হালকা হয়ে ডালাতে গিয়ে হলদেটে রঙে পরিণত হয়েছে। এমন কোনো পাথর আমি আগে দেখিনি। নতুন কোনো মাদার স্টোন অথবা শঙ্কর বলে ধারণা করলাম ওটাকে। ছোট্ট বাক্সটা সারা শরীর হায়ারোগ্লিফিক্সে ভর্তি। ঠিক সার্কোফেগাসে যেমন দেখেছি সেই রঙে। লম্বায় ২.৫ ফুট বাক্সটা, চওড়ায় অর্ধেক, উচ্চতা প্রায় ১ ফুট। ডালাটা সরাতে চাইলাম, কিন্তু পারলাম না। ওটা শক্তভাবে আটকানো। বাধ্য হয়ে সরে এলাম। সার্কোফেগাসের অন্য পাশে রয়েছে আর একটা ছোট টেবিল, অ্যালাবাস্টারে তৈরি। ওটার শরীর খোদাই করে স্থায়ীভাবে বসানো হয়েছে বিভিন্ন দেবদেবী আর জন্মরাশির প্রতীক। টেবিলের ওপর রাখা হয়েছে ১ বর্গফুট আকৃতির একটা পাথুরে ক্রিস্টালের স্বচ্ছ বাক্স। তাতে সার্কোফেগাস আর ছোট বাক্সের মতো একই রং আর নকশায় হায়ারোগ্লিফিক্স আঁকা হয়েছে। জিনিসটা বেশ আধুনিক। বানানো হয়েছে বেশি দিন হয়নি সম্ভবত। তবে ওটার ভেতরে যা রাখা হয়েছে তা মোটেই আধুনিক নয়। মখমলে কাপড়ের একটা স্তূপের ওপর শোভা পাচ্ছে একটা মমির হাত। নিখুঁত। হঠাৎ দেখলে চমকে যেতে হয়। হাতটা নারীর, পেলব, দীর্ঘ, প্রায় অবিকৃতই বলা চলে। মমি করার প্রক্রিয়ায় হাতটার আকৃতি বা সৌন্দর্য বিন্দুমাত্র নষ্ট হয়নি। কবজির কাছটা যেখানে কাটা হয়েছে হাতটা, সেখানটাও শুকিয়ে যায়নি। চামড়াটা আজও উজ্জ্বল ফর্সা, দেখতে মাখনের মতো মোলায়েম। এত চমৎকারভাবে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করা যায় তা আমার ধারণাতে ছিল না। একটা মাত্র খুঁত দেখলাম হাতটায়, তবে তা সংরক্ষণের খুঁত নয়। হাতটাতে ৫টার জায়গায় ৭টা আঙুল। কবজির কাঁটাটাও এবড়ো-খেবড়ো, যেন তাড়াহুড়ো করে কাটা হয়েছে ওটা। লালচে খয়েরি একটা দাগ রয়েছে ওখানটায়, ১০০০ বছরের পুরনো রক্তের। হাতটার পাশেই একটা গুবরে পোকার অলংকার আছে, মূল্যবান পাথর বসানো। এ হলো বাবার আর এক রহস্য, বলে উঠল মার্গারেট। বলল, হাতটা নাকি তার সংগ্রহশালার সবচেয়ে দামি জিনিস। এটার চেয়ে গুরুত্বপূর্ণ নাকি আর একটা মাত্র জিনিস আছে। অন্য সেই জিনিসটা কি জিজ্ঞেস করেছি অনেকবার, কিছুতেই বলেনি। শুধু বলেছে সময় হলেই নাকি জানতে পারবো সব, যদি বাবা বেঁচে থাকে। যদি বেঁচে থাকেন মিস ট্রেলনি? আবার শুনলাম কথাটা। এর কি বিশেষ কোনো গুরুত্ব আছে? বারবার কথাটা বলেছেন কেন ভদ্রলোক? আনমনে চোখ বোলালাম। সার্কোফেগাস, সপ্তভুজ বাক্স আর মমির হাত, জিনিস তিনটে মিলে একটা বিরাট রহস্যে পরিণত হচ্ছে বটে। একজন চাকর এসে ডাক দিল মার্গারেটকে। কি যেন কাজ আছে। চলে গেল ও। একা একা আমি আরো কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ঘরের ভিতর। কিউরিওগুলো দেখলাম। তবে মার্গারেটের অনুপস্থিতিতে কেন যেন কাজটাতে আর আগ্রহ পেলাম না। ঘণ্টাখানেক পর নিচতলায় গিয়ে দেখা পেলাম আবার মার্গারেটের। মিসেস গ্র্যান্টের সঙ্গে ইউজিন করবেকের থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। সিদ্ধান্ত নিতে পারছি না ওরা। লোকটাকে মিস্টার ট্রেলনির কামরার কাছাকাছি নাকি দূরে কোথাও থাকতে দেবে। আমাকে দেখতে পেয়ে পরামর্শ চাইল। আমি জানিয়ে দিলাম আপাতত ভদ্রলোককে দূরে কোনো রুমে থাকতে দেওয়া হোক। প্রয়োজন হলে পরে না হয় কাছাকাছি কোনো রুমে নিয়ে আসা যাবে। আমার কথা শুনে মাথা ঝাঁকিয়ে চলে গেল মিসেস গ্র্যান্ট। কথা বলছিলাম আমরা নিচতলা একটা সাজঘরে।
ওটার ফার্নিচারগুলো বাড়ির বাকি সব আসবাবপত্রের চেয়ে একেবারেই আলাদা। কাল রাত্রে মার্গারেট এর পাশের রুমেই থেকেছি। ওকে জিজ্ঞেস করলাম এই ব্যতিক্রমের কারণ। বাবার খেয়াল, হেসে বলল মার্গারেট। প্রথমে যখন এই বাড়িতে এলাম তখন ওর মনে হয়েছিল পুরোনো আমলের মমিটমের মধ্যে থাকতে গেলে আমি ভয় পাবো, তাই সাজঘর আর পাশের রুমটা অন্যভাবে সাজিয়েছিলেন। এখানকার একটা জিনিসও মিশরীয় নয়। ওই যে ক্যাবিনেটটা দেখছো, ওটা নেপোলিয়নের ছিল। হুম, কিছুই মিশরীয় নয়। চোখ বোলালাম ঘরের ভিতর। ক্যাবিনেটটা দৃষ্টি আকর্ষণ করলো। ওটা একটু ভালো করে দেখবো? নিশ্চয়ই, উৎসাহী গলায় বলল মার্গারেট। দারুণ জিনিস। বাবার মতে ওটার ভিতরে বাইরে ফিনিশিং হচ্ছে একেবারে নিখুঁত। কাছে গিয়ে ক্যাবিনেটটা ভালো করে দেখলাম। টিউলিপ কাঠে তৈরি, নকশা কাটা, পায়াগুলো গিল্টি করা ব্রোঞ্জের। একটা ড্রয়ার খুললাম। ভিতরটা দেখার ইচ্ছে, কিন্তু ওটা টানতেই ভিতরে কি যেন ঝনঝন করে উঠল। কি যেন আছে এটাতে, বললাম আমি। খুললে অসুবিধা নেই তো? না না, অসুবিধে কিসের, এগিয়ে এসে বলল মার্গারেট। জরুরি কিছু থাকার কথা না। হয়তো চাকরানীদের কেউ অদরকারি জিনিস ফেলে রেখেছে ভিতরে। খোলো। টান দিয়ে খুললাম ড্রয়ারটা। সঙ্গে সঙ্গে বিস্ময়ে বাকরুদ্ধ হলাম দুজনেই। ড্রয়ারের মধ্যে অনেকগুলো প্রাচীন মিশরীয় প্রদীপ দেখা যাচ্ছে, নানা ধরনের, নানা আকৃতির। ঝুঁকে গেলাম ওগুলোর উপর। কাছ থেকে দেখতে শুরু করলাম। উত্তেজনায় বুক ঢিপ ঢিপ করছে। আর চোখে মার্গারেটেরও একই অবস্থা লক্ষ্য করলাম। ঠিক তক্ষুনি সদর দরজায় বেল বাজতে শুনলাম। একটু পরেই রুমে উদয় হলেন মিস্টার করবেক। সঙ্গে সার্জেন্ট ডও আছে। সাজঘরের দরজা খোলা দেখে ঢুকে পড়েছেন দুজনেই। সোজা হয়ে ঘুরলাম ওদের দিকে। ভালো খবর, বললেন করবেক। আমার জিনিসপত্র পাওয়া গেছে, কিছুই খোয়া যায়নি। চেহারা বিমর্ষ হয়ে আছে তার, শুধু প্রদীপগুলো ছাড়া। ওগুলোই সবচেয়ে দামি জিনিস ছিল। বলতে বলতে থেমে গেলেন তিনি। খোলা ড্রয়ারের দিকে নজর পড়েছে। পর মুহূর্তে একটা চিৎকার বেরিয়ে এলো ভদ্রলোকের মুখ দিয়ে, বিস্ময় এবং আনন্দের। ক্যাবিনেটের দিকে ছুটে গেলেন তিনি। আমার প্রদীপ, আমার প্রদীপ, এই তো ওগুলো। কি, কিন্তু এখানে এলো কি করে? জবাব দিতে পারলাম না কেউ। নীরবে দাঁড়িয়ে রইলাম। আর চোখে একবার সার্জেন্ট ডর দিকে তাকালাম। এক দৃষ্টে মার্গারেটের দিকে তাকিয়ে আছে সে, চোখে সন্দেহের ছায়া।